না বাবা, ওই চন্দ্রমুখীকে আমি বিয়ে করতে পারবো না। কেন বাবা? ওই চন্দ্রমুখীর মধ্যে তুই আবার কি খারাপ গুণ দেখলি? মা মরা মেয়ে, বাবার কাছেই সেই ছোট্ট থেকে মানুষ হয়েছে, ব্যবহারও খুব ভালো। আর তাছাড়াও আমাদের জানা পরিচিত, গ্রামের মধ্যেই থাকে। তাহলে আমরা ভেবেছি তোর সাথেই তার বিয়ে দেব। কারণ তোর সাথে বিয়ে দিলে মেয়েটার জীবনটা একটু সুখের হবে, মায়ের একটু আদরও পাবে। উফ, আমি দেখছি তোমাদের ঠিকমতো বোঝাতেই পারছি না। তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। তাহলে আমি কাল সকালে ভূষণ বাবুর কাছে যাব আমার ছেলের পাকা কথা নিয়ে। ভূষণ বাবু না করতে পারবেন না। গৌতমের এই বিয়েতে খুব একটা মত ছিল না, তার কারণ সুরেশ তাকে আগে থেকেই বলেছিল চন্দ্রমুখী মেয়েটা খুব একটা যেন সুবিধের তার লাগে না। সুরেশ হলো গৌতমের অন্তরঙ্গ বন্ধু। তার পরের দিনই গায়ত্রী দেবী ভূষণ বাবুর বাড়ি যান। ভূষণ বাবুর স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন। তার একমাত্র মেয়েকে তিনি অনেক ছোট থেকে অনেক যত্নে মানুষ করেছেন। তার মেয়ে খুবই সুন্দরী, সেই জন্য সঙ্গে সঙ্গে দেরি না করে পরের দিন সকালেই গায়ত্রী দেবী ভূষণ বাবুর কাছে তার মেয়ের হাত চাইতে এলেন। ভূষণ বাবু খুব গরিব ছিলেন, তাই গায়ত্রী দেবীর কথা তিনি অমান্য করলেন না। ঠিক তার এক সপ্তাহের মধ্যেই চন্দ্রমুখী আর গৌতমের বিয়েটা হয়ে যায়। চন্দ্রমুখী গৌতমের মুখ দিয়ে ভালো করে তাকিয়ে দেখে নিলেন। সেদিন মাঝরাত্রি বেলায় চন্দ্রমুখী হঠাৎ ঘুম থেকে উঠে যায়। তারপর সে বাড়ির বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। এমন সময় গৌতমের বন্ধু সুরেশ চন্দ্রমুখীকে জঙ্গলের রাস্তায় যেতে দেখলো। হুম, এত রাত্রে এই জঙ্গল থেকে? আমি গৌতমকে আগেই বলেছিলাম এর মধ্যে কোনো একটা তো অসুবিধা আছে। যাই পিছু করি। তারপর সুরেশ চন্দ্রমুখীর পিছু করতে লাগলো। এমন সময় কিছু দূর যেতেই চন্দ্রমুখীর পা উল্টো হয়ে যায়। আমি গৌতমকে আগেই বলেছিলাম, যা ভেবেছিলাম তাই। এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, এ তো দেখছি একটা শাকচুন্নি। আমি আরেকটু গিয়ে দেখি তো ওই গুহার মধ্যে কি করছে সে। তারপর সুরেশ সেই ডাইনের পিছন পিছন গিয়ে গুহার মধ্যে দেখলো, এই রাক্ষসীর দেবী, আমি আরো শক্তিশালী হব যদি ওই গৌতমকে বলি চড়ায়। আরো বেশি শক্তিশালী হয়ে উঠবো আমি। এ এ কি? এ তো দেখছি গৌতমকে পরিচালনার ব্যবস্থা করছে। সুরেশ আর সেখানে এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে গৌতমের বাড়ির দিকে রওনা হলো। গৌতম, এ ভাই গৌতম, তাড়াতাড়ি ওঠ না রে। কি করে ঘুমোচ্ছিস তুই, হ্যাঁ? ভাই সুরেশ, তুই এত রাত্রে এখানে কি করছিস? আমি তোকে পই পই করে মানা করেছিলাম যে ওই চন্দ্রমুখীকে তুই বিয়ে করিস না। ও ঠিকঠাক মেয়ে নয়। কি আজে বাজে বকছিস সুরেশ? ও এখন তোর বৌদি। আগে ভালো করে দেখ চন্দ্রমুখী এখানে আছে। কি হলো সুরেশ, এত রাত্রে তুমি এখানে কি করছো? কোনো বিপদ টিপদ হয়নি তো? সব ঠিক আছে? না না বৌদি, সবকিছু ঠিকই আছে। রাস্তা দিয়ে বেরোচ্ছিলাম তাই ভাবলাম একবার গৌতমের সাথে দেখা করে যাই। আমি এখন যাই ভাই। সুরেশ তড়ি ঘুড়ি করে সেখান থেকে মারকাট হলো। তোমার বন্ধুর মাথাটা খারাপ নাকি? এত রাত্রে কে দেখা করতে আসে? আরে না না, ও আমার খুব ভালো বন্ধু। ও একটু এরকমই। সকালবেলায় তার শাশুড়ি ঘুম থেকে উঠে যখন দেখলো চন্দ্রমুখী এখনো ওঠেনি, তখন তাকে ডাক দিল। ও চন্দ্রমুখী, বলি কি এখনো কি তোমার সকাল হয়নি? সূর্য যে মাথায় উঠে গেল, কখন উঠবে? তাড়াতাড়ি ওঠো দয়া করে। চন্দ্রমুখী তার শাশুড়ির কর্কশ গলা শুনে খুব রেগে যায়। তুই দাঁড়া বুড়ি, তোর আজকে আমি ব্যবস্থা করছি। এই বুড়ি, এত সকালে আমাকে কেন ডাকলি? তোর কাজ তুই গিয়ে কর, আমি কেন করব? ও মা গো, কি সর্বনেশে কথা! হ্যাঁ, রাত পোহাতে না পোহাতে এমন বিচ্ছিরি কথাবার্তা! হ্যাঁ, বাবু উঠুক, তারপর আমি দেখাবো ভালো করে মজা। এই বদমাস মেয়ে ছেলেকে আমার গলায় জুটি দিল গো। তবে রে বুড়ি দাঁড়া। এ বাবু, উঠে আয় বাবা, একবার দেখ কেমন মুখ করে তোর বউ। ও মা গো, ছেড়ে দে মা, আর আমি বলবো না। এ বাবু, কোথায়, কে কোথায় আছিস বাবা, ছেড়ে দে। দেখ তোর বউ কেমন আমায় ধরে ধরে মারে। বাবু রে, আয় আয়। গৌতম তার মায়ের কান্না শুনে তাড়াতাড়ি সকালবেলায় বাইরে এলো। এমন সময় দেখে চন্দ্রমুখী ধরে আছে তার মায়ের চুল। আরে রে চন্দ্রমুখী, এটা কি করছো তুমি? পাগল টাগল হয়ে গেলে নাকি? বলছি ছেড়ে দাও, বলছি মায়ের মাথা চুল ছেড়ে দাও। গৌতম বলার পর সঙ্গে সঙ্গে চন্দ্রমুখী চুল ছেড়ে দেয়। মা, তুমি ঠিক আছো তো? আর ঠিক, দিয়ে আয় ওই সর্বনাশী মেয়েকে ওর বাপের বাড়িতে দিয়ে আয়। এই ঘরে আর রাখিস না বাবা, না হলে আমাকে তো মেরেই দেবে। গৌতম মন খারাপ করে বাইরে বেরিয়ে যায়। এমন সময় দেখলো সুরেশ সেখানে দাঁড়িয়ে আছে। কি হলো ভাই তোর? আর বলিস না ভাই সুরেশ, যা কাণ্ড আজকে সকালবেলায় দেখলাম, আমার তো মাথা পাতা খারাপই হয়ে গেল। কি করব এখন তো আমি কিছু ভেবে পাচ্ছি না।
শোন ভাই, আমি সবই বুঝতে পেরেছি। তোকে যেটা যেটা আমি বলবো তুই কিন্তু আজকে রাতে সেটাই করবি, ঠিক আছে? তুই আর বেশি মন খারাপ করিস না, বাড়ি যা। এর একটা সমাধান আমি ঠিকই বের করব। গৌতম সুরেশের কথা শুনে বাড়ি চলে গেল। সুরেশের কথা মতো গৌতম রাত্রিবেলায় চন্দ্রমুখীর জন্য একগোছা চুলের ফুল কিনে নিয়ে আসে। চন্দ্রমুখী, ও চন্দ্রমুখী, দেখো তোমার জন্য আমি কি কিনে নিয়ে এসেছি। চন্দ্রমুখী সেই ফুল দেখে ভীষণ খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে মাথায় এঁটে আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজেকে দেখতে গেল। এমন সময় পিছু পিছু গৌতমও গেল। আরে বাহ, কি সুন্দর দেখাচ্ছে আমায়! এই খপাই চুলের ফুলটা এত মানিয়েছে আমায়। সুরেশ তবে আমায় ঠিকই বলেছিল, এ কোনো মেয়ে নয়, এ তো দেখি একটা শাকচুন্নি। হ্যাঁ, আমি কোনো মেয়ে নই, আমি হলাম একটা শাকচুন্নি। সবকিছু জেনেই যখন গেলি, তখন আর তোর বলি দিতে এত দেরি কিসে? গৌতম কোনো রকমে সেই শাকচুন্নির পিছু ছাড়িয়ে একদম এক ছুটে পৌঁছালো সুরেশের বাড়ি। ভাই বাঁচা আমায়, তুই যা বলেছিলিস সে একদম ঠিক ভাই। চন্দ্রমুখী কোনো মেয়েটে নয়, ও সাক্ষাৎ শাকচুন্নি। আমাকে এক্ষুনি বলি দিতে আসছিল। হ্যাঁ, কি বলছোটা কি? তোমার বউ শাকচুন্নি? তাহলে তো এক্ষুনি পিছু পিছু আমাদের বাড়িও চলে আসবে গো। তুমি যাও না, আমাদের বাড়ি থেকে তুমি যাও। বলতে বলতেই দরজার মধ্যে ধাক্কা দিল সেই শাকচুন্নি। আমি তখনই বলেছিলাম তোমাকে এখান থেকে চলে যেতে, এখন অসুবিধা ঘাড়ে করে নিয়ে এলে তো আমাদের বাড়ি। ভাই সুরেশ, আমাকে কিছু তো একটা ব্যবস্থা করে দে। এই শাকচুন্নির হাত থেকে কিভাবে বাঁচবো? তুই চিন্তা করিস না গৌতম, আমি আছি তো নাকি। কিছু তো একটা ব্যবস্থা অবশ্যই বের করব। তোমার মাথা টাথা খারাপ হয়েছে নাকি? তুমি কোথায় যাবে? তোমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। আর ওকে পাঠিয়ে দাও, ওকে বাইরে পাঠিয়ে দাও। তারপর যা হয় দেখা যাবে। তুমি এখন ঘরেই থাকো, না হলে আমাদের অবস্থা যে খুব খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? না না বৌদি, তোমাদের কোনো অসুবিধায় আমি ফেলতে আসিনি। আমি নিজেই অনেক বিপদে পড়ে আছি। তুই দাঁড়া গৌতম, তুই একা কোথাও যাবি না, আমিও তোর সঙ্গে যাব। এই শাকচুন্নিকে আজ নয় কাল তোর মুখোমুখি তো হতেই হবে। তবে আজ কেন নয়, চল। না না সুরেশ, আমি আমার জন্য তোর ক্ষতি করতে চাই না। আমি বেরিয়ে যাচ্ছি, তুই এক কাজ কর, দরজাটা বরং লাগিয়ে দে। তুমি দাঁড়িয়ে দেখছো কি? যাও দরজাটা লাগিয়ে দিয়ে এসো। ভাই গৌতম, তুই আজ একা নয়, আমিও আছি। চল। শোনো, ও আমার ছোটবেলাকার বন্ধু। আজ যদি ওর সঙ্গ আমি না দিই, তাহলে জীবনে নিজের মুখটা দেখাতে পারবো না। তবে যা ভালো বোঝো তাই করো, আমাদের তো বিপদ কপালে নাচছে জানো। তুমি এত নির্দয় কি করে হতে পারলে পূর্ণিমা? আমি গৌতমকে ছাড়া কোথাও যাব না। গৌতম মরলে আজকে আমিও মরবো। ঠিক সেই রকমই ব্যবস্থা করে আমরা দুজনেই যাব ভাই। তুই একদম চিন্তা করিস না। না ভাই, আমার প্রাণ যাচ্ছে যাক। তোর ছোট ছোট দুটো বাচ্চা আছে, বউ আছে। ওদের ছেড়ে তোর যদি কিছু হয়ে যায়, তাহলে ওদেরকে দেখবে। তুই এত ভেঙে পড়িস না, একদম চিন্তা করিস না। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি ঠাকুর ঘর থেকে আসছি। সুরেশ আর একটু দেরি না করে সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গেল। জয় সিয়ারাম, জয় বজরংবলী। হে বজরংবলী, আজকে আমাদের প্রাণ বাঁচাও, তুমিই ভরসা। তারপরে সুরেশ বজরংবলীকে কোলে করে নিয়ে এসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আজ তোদের দুজনেরই বলি হবে। কি বললি শাকচুন্নি? দাঁড়া। আমার নয় রে শাকচুন্নি, আচ্ছা তোরই বলি হবে। দাঁড়া, দেখতে পাবি। জয় সিয়ারাম, জয় বজরংবলী, জয় সিয়ারাম, জয় বজরংবলী। বাঁচাও, সে আছে বাঁচাও, বাঁচাও, সে আছে বাঁচাও। তারপর শাকচুন্নি গৌতমের পিছু সারা জীবনের মতো